তো আমরা তো ৭১ দেখিনি। এই যে প্রজন্ম টু প্রজন্ম চলে যাবে, তুমি আর এই দৃশ্য দেখবে না, এসে দেখে যাও। আমি একটু পিছনে পড়ে যাই। যে আমি আমি আসলে চিন্তা করিনি যে এই সময়গুলাগুলি কেন হবে। সেই মুহূর্তেই উত্তরা এই যে এপিভেনের সামনে এপিভেনের ভিতর থেকেই অ একটা গুলি এসে জাবিরের গায়ে লাগে। আমাদের পুরো ফ্যামিলিরই ছিল ও পজিটিভ রক্ত। কিন্তু আমরা সেদিন ওকে রক্ত দিতে পারিনি। ঢাকা স্পেশালাইজড হসপিটাল নিয়ে যাই। আ ওইখানে ওইখানে ওরা বলে যে জাবির আ আর নেই। জাবির আমার সবচেয়ে ছোট বাচ্চা। ওকে নিয়ে আসলে কথা বলতে গেলে এখন আর ওইভাবে পারি না। তো জাবিরকে আমি যেটা সবচেয়ে বেশি আমাকে কষ্ট দেয় সেটা হলো জাবির একদম ঘুম থেকে উঠেই ১ম ওর বাবাকে জড়িয়ে ধরতো, তারপর আমাকে। সেটা আসলে অনেক মিস করি এখন। জাবিরকে আসলে সারাদিনই মিস করি আমি। জাবির গুলিবিদ্ধ হওয়ার পর আমরা যখন ওকে ঢাকা স্পেশালাইজড হসপিটাল নিয়ে যাই, আ ওইখানে ওইখানে ওরা বলে যে জাবির আ আর নেই। ওই দিনের ঘটনা বলতে গেলে একটু আগে থেকে বলতে হয় যে আমাদের আসলে এত ছোট বাচ্চা তার তো আসলে আন্দোলনে যাওয়ার কথা ছিল না বা আমাদের সাথে ওকে নেওয়ারও কথা ছিল না। কিন্তু ও মানে আন্দোলনে যাবে, এটা তার একটা স্পৃহা ছিল আগের দিন রাতে থেকেই। ওর বাবাকে বলছিল, "বাবা আমি আন্দোলনে যাবো।" রাত তখন বাজে ১২টা। তখন ওর বাবা বলছিল যে, "তোমাকে আন্দোলনে যেতে হবে না, এখন ঘুমাও।" একটু ধমকে সুরে বলছিল যে, "তুমি এখন ঘুমাও।" তারপর যখন আমরা মোটামুটি সকাল হয়, সকাল হওয়ার সকাল হলে ওই সে তো তার বোনের সাথে ঘুমাতো। ও আসার পথে ওর বাবার সাথে দেখা হয়েছে মাঝখানে ড্রয়িং রুমে। ওর বাবা তখন কম্পিউটারে ছিল। ওর বাবাকে বলছিল, "বাবা তুমি আমাকে" ওই পাশে রাখা হেলমেট পরে ও বলছিল, "বাবা আমার ছবি নাও, আমি আর্মি অফিসার হব।" তখন ওর বাবা একটু অবাক হয়ে জিজ্ঞেস করছিল, "তুমি কেন আর্মি অফিসার হবে?" তখন ও বলছিল, "দেখছো না আমার ভাইদেরকে পুলিশরা মেরে ফেলছে, আমি আর্মি অফিসার হয়ে পুলিশ মারব।" এতটুকু বাচ্চা ওর পুলিশ পুলিশ মারবে এই কথাটা তো সে আসলে বলতে পারে না। কিন্তু তখন তার মধ্যে সেটা জেগেছিল। কারণ আমরা আসলে ওইভাবেই আমাদের ফ্যামিলির ব্যাপারগুলো আসলে ওইভাবেই গ্রো করছিল যে আমরা সবসময় এই আন্দোলনটাকে নিয়ে মানে আন্দোলনটা নিয়েই আমরা মানে একটু ছিলাম যে কেন এরকম হচ্ছে? কেন আমাদের এই বাচ্চাগুলোকে মেরে ফেলতেছে? এটা সবসময় আমাদের ভিতরে কাজ করতো, আমাদের পুরো ফ্যামিলির মধ্যে। এই যে আবহাওয়াটা তৈরি হয়েছিল সেটা ওর ভিতরেও জেগেছিল। তারপর যখন আমরা এই যে বাচ্চাগুলোকে মেরে ফেলতেছে বেশ কিছুদিন ধরে, বিশেষ করে আবু সাইদকে যেদিন মারলো, তারপরে মুগ্ধ, ফারহান ফায়াজ, আরও যখন ওদের কথা শুনতে লাগলাম ফেসবুকে, তখন আসলে আমরা এগুলো নিতে পারতেছিলাম না যে আমাদের স্বাধীন দেশে কিভাবে এইভাবে চলতে পারে। যে একটা আমাদের বাচ্চাদেরকে আমাদেরই পুলিশ মেরে ফেলতেছে, এটা তো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্যতা ছিল না। আমরা আসলে নিতে পারছিলাম না। আমরা চিন্তা করছিলাম যে আমরা কি করব এখন? আমাদের আসলে কি করা উচিত? তখন আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নেই যে আমরাও আন্দোলনে যাব। কিন্তু পরদিন যখন নাহিদ লং মার্চের ডাক দেয়, তখন আমরা মোটামুটি সবাই আমাদের ওর চাচা চাচি মোটামুটি সবাই আমরা ডিসিশন নেই যে আমরা লং মার্চে যাব। পরদিন সকালবেলা তখন আমরা লং মার্চের উদ্দেশ্যে রওনা দিব। সেই মুহূর্তে ওর দাদু ওকে বলছে যে, "বাবা ওই জাবির তুমি কোথায় যাও আমাকে ফেলে?" তখন ও বলছিল যে, "দাদু তুমি চিন্তা করো না, আমি একজন পুলিশ মেরেই চলে আসব।" ওর দাদুও একটু অবাক হয়েছে, পুলিশ মারার কথা বলছে। তারপর আমরা মোটামুটি ১০টার দিকে মানে আমরা একটু এইরকমই ১০টা ১১টার সময় আমরা ওই লং মার্চের উদ্দেশ্যে যাই পুরো ফ্যামিলি। শুধু ওর
ওর দাদু বাসায় ছিল, যেহেতু উনি প্যারালাইজ ছিলেন, উনি বাসায় ছিলেন। আর সবাই ওর বাবা ওর নিজের কাজে বাইরে ছিল। আর সবাই আমরা একদম আমাদের যে ভাড়াটিয়ারা ছিল সবাই সহ আমরা তখন লং মার্চের উদ্দেশ্যে রওনা হই। ওইখানে যাওয়ার পরে আসলে দেখি যে এর এর মধ্যেই আমরা যাওয়ার পথেই ওর ছোট চাচি বলতেছিল যে, আপা ও তো ছোট, ওকে নিয়েন না, ওকে রেখে যান বাসায়। তখন আমি বলতেছিলাম আসলে ও তো আন্দোলন নিয়ে এত বেশি তো ও তো আসলে থাকবে না, ঠিক আছে আমি ওকে কিছুক্ষণ ঘুরায় নিয়ে চলে আসব, ওকে রেখে যাব। কিন্তু ওইখানে যাওয়ার পর আসলে এটা আর মনে হয় নাই যে, কারণ ওখানে ওর বাবার বন্ধুদের বাচ্চারা, ওর চাচাদের বন্ধুদের বাচ্চারা সবাই বন্ধু বান্ধব, তারপরে ওর মানে সবাই মিলে সবাই ছিল সেখানে, মানে তখন আর কোনো মনে হয় না যে কিছু একটা ঘটতে পারে, কারণ অন্য বাচ্চারাও সেখানে ছিল। তারপর ওখানে যখন আমরা 2টা সময়ই তো মোটামুটি ডিক্লেয়ার হয়ে যায় যে হাসিনা পালিয়েছে, তখন আর সেটা লং মার্চ থাকে না, সেটা হয়ে যায় বিজয় মিছিলে পরিণত হয়। তারপরে তো সেই কী মানে মানুষের যে উন্মাদনা, যে এত বেশি মানুষ, লোকারণ্য ছিল এই রাস্তাটা। আর তখন মানুষের মধ্যে এই যে স্পৃহাটা, ওই যে মানুষ যার যার মতো করে পানি, তারপরে সফট ড্রিঙ্কসগুলো, মিষ্টি এগুলো বিলাচ্ছিল, মানে তখন আর মনেই হয় না যে অন্য কিছু ঘটার কোনো সম্ভাবনা আছে। তখন 3টা বাজে যখন, তখন আমি ওর বাবাকে ফোন দিই, বলি যে তোমার দেখে যাও, যে আমরা তো 71 দেখিনি, এই যে প্রজন্ম টু প্রজন্ম চলে যাবে, তুমি আর এই দৃশ্য দেখবে না, এসে দেখে যাও। তখন ওর বাবা 3টা পরে আমাদের সাথে জয়েন হয়। আমরা আমরা তখন এর মধ্যে আমার যে ফ্যামিলির অন্য সদস্যরা তারা সবাই গণভবনের দিকে রওনা দেয়। আর আমি যে ছোট, আমার 2 ছেলে আর আমার দেবরের 1 ছেলে, আমরা 3 জন থেকে যাই এখানে। ওরা আমাদেরকে বলে যে আপনারা চলে যান, বাসায় চলে যান। কিন্তু এর মধ্যে ওর বাবা আমাদের সাথে জয়েন করাতে ওরা তখন ওই যে এখানে একটা জসীমউদ্দিনে একটা নির্মাণাধীন ব্রিজ আছে, ওইখানে ওরা উঠে এবং তখন ওরা ওখানে আন্দোলন করতে থাকে, যে ছবি টবি তুলে দেখতে থাকে, মানুষজনের দেখতে থাকে। আমি তখন 4টা যখন বাজে, তখন আমি ওর বাবাকে বলছিলাম যে নেমে যাও, ওর তো খিদা লেগেছে, ওদের সবারই তো খিদা লেগেছে, নেমে যাও। কিন্তু ও বলতেছিল যে ওরাই তো নামে না, তো ও তোমার ছেলেই তো আন্দোলন দেখবে, বিশেষ করে জাবিরের কথা বলছে যে ও তো আন্দোলন দেখবে। তখন আমি আরও কিছুক্ষণ দাঁড়াই, ঠিক 4:30টার দিকেই আসলে গোলাগুলার আওয়াজ শোনা যায়, সবাই দৌড়াদৌড়ি করতে থাকে। 5ই আগস্ট দৌড়াদৌড়ি করতে থাকে। তখন ওরা ওখান থেকে নামে, ওর বাবার হাত ধরে আমাদের বাসার সামনের দিকে দৌড়াতে থাকে সবাই একসাথে। আমি একটু পিছনে পড়ে যাই, যে আমি আসলে চিন্তা করিনি যে এই সময় গোলাগুলি কেন হবে। আমি একটু দেখার চেষ্টা করি যে গোলাগুলি তো হওয়ার কথা না এই সময়। তখন ওর বাবা আমাকে বলতে থাকে, তাড়াতাড়ি আসো না কেন, তুমি পিছনে পড়ে গেলা কেন। আমি একটু সেই মুহূর্তেই উত্তরা এই যে এপিভেনের সামনে এপিভেনের ভিতর থেকেই একটা গুলি এসে জাবিরের গায়ে লাগে। আপনার সামনে আমি একটু দূরে চলে গেছিলাম, তখন মানে ও একটু হোঁচট খায়, তখনই বুঝতে পারি যে গুলিটা ওর গায়ে লাগে এবং সাথে সাথে ওর পাটা ভিজে যায়। সাথে সাথেই পাটা, আমি ঘুরে তাকিয়ে দেখি যে ওর পাটা ভিজে গিয়েছে। আর তখন ও আর হাঁটতে পারতেছিল না। ওর বাবা ওকে কোলে নিয়ে তখন ওকে কুয়েত মেডিকেল হসপিটালে নিয়ে যায়। ওখানে ডাক্তাররা ওকে রক্ত বন্ধ করার চেষ্টা করে, কিন্তু রক্ত আসলে বন্ধ হচ্ছিল না। তারপর ওরা বলে যে আইসিইউতে নিয়ে যাওয়ার পরে ওখানে কোনো ট্রিটমেন্ট ছিল না, ওখানে সব বড়দের আইসিইউ ছিল, ছোটদের কোনো আইসিইউ ছিল না, যার জন্য কোনো ট্রিটমেন্টও পায় নাই। আমাদের পুরো ফ্যামিলিরই ছিল ও পজিটিভ রক্ত, কিন্তু আমরা সেদিন ওকে রক্ত দিতে পারিনি অতিরিক্ত। তারপরে ওকে আমরা
আমরা যখন বলি যে আমাদেরকে ছেড়ে দেন, আমরা অন্য হসপিটালে নিয়ে যাই। তখন ওই আমরা ওকে কিস বিভিন্ন অন্য হসপিটালগুলোতে তখন আর ছিল না যে কিসনা হসপিটালের সামনে যাই, তখন ওইখানে আইসিইউ ছিল না, মানে আইসিইউ খালি ছিল না। তারপর আমরা ওকে ঢাকা স্পেশালাইজড হসপিটালে নিয়ে যাই। ওইখানে নিয়ে যাওয়ার পর ওরা ওকে বলে যে ও আর নাই। আমি শহীদ পরিবারের যাদের সমস্যা আছে, যেমন ধরেন ওদের এখনো কিছু মানুষের গ্যাজেট হয়নি, সেই গ্যাজেটগুলো করা। তারপরে যারা শিক্ষাবঞ্চিত আছে যেই পরিবারগুলোতে, শিক্ষা ব্যবস্থাটা উন্নত করা বা ওদেরকে শিক্ষার সুযোগটা দেওয়া। তারপর কর্মসংস্থান সৃষ্টি করা। যারা যুদ্ধাহত আছে তাদেরকে সেইভাবে, যারা যেইভাবে পারছে যে পারবে সেইভাবে কর্মসংস্থানটা সৃষ্টি করা। তারপরে আবাসন, বিশেষ করে আবাসনটা ওদের যেন ঠিকঠাক মতো পায় সেগুলোর দিকে খেয়াল রাখা। এটা আমি আসলে চাইবো। হ্যাঁ, বিভিন্ন সংগঠন থেকে এসেছে। বিএনপির আমরা পরিবার, বিএনপি থেকেও এসেছে, জামায়াতে ইসলামী বাংলাদেশ ওনারাও অনেক এসেছে, আমাদের সাথে দেখা করেছে, কথা বলেছে। সবসময়ই ওনারা পাশে ছিলেন। তারপর এনসিপির কথা বলবো, ওনারাও এসেছে। সবাই মোটামুটি আমাদেরকে সময় দিয়েছে, কথা বলেছে। বিচার তো হতেই হবে আসলে। বিচার না হলে তো একটা রাষ্ট্র আসলে তার সঙ্গতি পায় না। বিচারটা তো এটা তো বিচার হওয়াটা যুক্তি। তো আমি তো অবশ্যই চাইবো যাতে সরকার বিচার করে।